আজকে আমরা পড়ব হচ্ছে পরমাণু ও পরমাণুর মূল কণিকা সমূহ নিয়ে। তো শুরুতে দেখো এখানে বলছে পরমাণু একটা পদার্থের ক্ষুদ্রতম কণা, কি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাটাকে সাধারণত এখানে পরমাণু হিসেবে বলতেছে। আচ্ছা, এখন এই মূল কণিকাটা কি? দেখো পরমাণু সমূহকে বিভিন্ন ভাগে ভেঙে যেসব কণা আবিষ্কৃত হয়েছে মোটামুটি ভাবে তাদেরকে পরমাণুর মূল কণিকা বলা হয়। এখন মেইনলি মূল কণিকা বলতে এইটাকে বোঝানো হয় মূল উপাদান রূপে যেসব অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত হয় তাদেরকে মূল কণিকা বলা হয়। যেমন তুমি একটা পরমাণুকে ভাঙো, একটা অণুকে ভাঙো, পানির অণু, এটাকে ভাঙলে তুমি দুইটা পরমাণু পাবে, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন। এদেরকে ভাঙলে আবার তুমি পাবে ইলেকট্রন প্রোটন নিউট্রন। এদেরকে সাধারণত বলা হয় মূল কণিকা। এখন এই মূল কণিকা দুই ভাবে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা আর একটা হচ্ছে অস্থায়ী মূল কণিকা। স্থায়ী মূল কণিকা কোনগুলা? স্থায়ী মূল কণিকা শুধু এখান থেকে তুমি জানবা হচ্ছে এক্সাম্পল গুলা, তিনটা জিনিস, ইলেকট্রন প্রোটন নিউট্রন, এই তিনটাই হচ্ছে স্থায়ী মূল কণিকা, আর কিচ্ছু দরকার নাই। স্থায়ী মূল কণিকা তাহলে কি দিয়ে মনে রাখবা? পেন দিয়ে। পিতে হচ্ছে প্রোটন, ইতে হচ্ছে ইলেকট্রন, এনতে হচ্ছে নিউট্রন, তাহলে পেন হচ্ছে স্থায়ী মূল কণিকা। এর মধ্যে প্রোটনের অবস্থান কোথায় আর নিউট্রনের অবস্থান কোথায়? প্রোটন এবং নিউট্রন এই দুইটা থাকে হচ্ছে নিউক্লিয়াসে, আর ইলেকট্রন থাকে তা হচ্ছে কক্ষপথে। ইলেকট্রনটা থাকে কক্ষপথে। এতটুকু জানতে হবে এখান থেকে। এরপরই ইলেকট্রন প্রোটন নিউট্রনের ডিটেলস জানবো একটু পরেই। এবার আসো অস্থায়ী মূল কণিকা। অস্থায়ী মূল কণিকা তুমি যদি স্থায়ী মূল কণিকাগুলো মনে রাখো, অস্থায়ী মূল কণিকা মনে রাখার তো কোনো প্রয়োজন হচ্ছে না। কি আছে দেখো, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, গ্র্যাভিট্রন, পজিট্রন, পজিট্রিনো, মেসন, বোসন, পাইন, মিওন, এইগুলা। তাহলে আমরা যে বেসিক যে ক্লাস নিয়েছিলাম মূল এইচএসসি পড়া শুরুর আগে, সেখানে কিন্তু এইগুলা নিয়ে আরো অনেক ডিটেলসে পড়ছিলাম। অতটা ডিটেলস যদি জানতে চাও তাহলে দরকার হয়, ও খুব বেশি দরকার হয় না অত ডিটেলস। এটা মনে রাখতে গেলে কিভাবে মনে রাখবা? এমপি বিজি দিয়ে চাইলে মনে রাখতে পারো। এম পি বিজি, মেসন, এটাতে হচ্ছে পজিট্রন, বিতে হচ্ছে বোসন, জিতে হচ্ছে গ্র্যাভিট্রন, আর এই বাকিগুলো এইভাবে ওখান থেকে দেখে ফেলবা। কিন্তু সব থেকে মেইন কথা হচ্ছে ওইখানে তুমি যদি শুধুমাত্র স্থায়ী মূল কণিকার এক্সাম্পল তিনটা প্রোটন ইলেকট্রন নিউট্রন মনে রাখতে পারো, বাদ বাকি সব হবে হচ্ছে অস্থায়ী কণিকা। আর একটা জিনিস একটু মুখস্থ করতে হবে, সেটা হচ্ছে কম্পোজিট কণিকা। মাত্র দুইটা এক্সাম্পল কম্পোজিট কণিকার, মাত্র দুইটা এক্সাম্পল, একটা হচ্ছে আলফা কণা আর একটা হচ্ছে নিউট্রন কণা। আলফা কণা আর একটা হচ্ছে নিউট্রন কণা। এখন আলফা কণা কি এটা সম্পর্কে জানোই? আলফা কণা কি এটা সম্পর্কে তুমি জানো। এখন যদি নিউট্রন কি এটা জানতে চাও তাহলে আমাকে যাইতে হবে আইসোটোপে। দেখো আইসোটোপকে কি তিনটা, এখানে দেখো তিনটা জিনিস নিয়ে তোমাদের এখানে সাধারণত আলোচনা করছে, আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এই তিনটা থেকে সাধারণত এমসিকিউ আছে, আরো আছে আইসো ইলেকট্রন, আর আছে আইসো ডায়াফার, আইসো এস্টার। তো যেহেতু বইয়ে এখন তিনটা আছে, আমরা এই তিনটা নিয়েই কথা বলবো। এর মধ্যে দেখো আইসোটোপ, আমরা যদি এটা নিয়ে কথা বলতে চাই, আইসোটোপের এখানে প আছে, এই প থেকে মনে রাখবা প্রোটন সংখ্যা সেম থাকবে। আইসোটোপে কি হবে তাহলে? আইসোটোপে প্রোটন সংখ্যা সেম থাকবে, প থেকে প্রোটন সংখ্যা সেম থাকবে, আর বাদ বাকি সব আলাদা থাকবে। এদেরকে আমরা বলবো পরস্পরের আইসোটোপ। তাহলে প্রোটন সংখ্যা সেম থাকবে, বাকিগুলো আলাদা থাকবে। এখন এই আইসোটোপ একটা মৌলের কিন্তু অনেকগুলো হতে পারে। যেমন হাইড্রোজেনের আইসোটোপ আছে তিনটা, হাইড্রোজেনের আইসোটোপ তিনটা, একটা কি কি? প্রোটিয়াম, ডিউটেরিয়াম, আর হচ্ছে ট্রিটিয়াম। এই তাহলে কোশ্চেন আসবে হাইড্রোজেনের আইসোটোপ কয়টা? তিনটা। এখন এটা আইসোটোপ কি করে বুঝলাম? দেখো প্রত্যেকের এই যে প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা, এই যে প্রোটন সংখ্যা, 1 1 1, সবার প্রোটন সংখ্যা কিন্তু সেম, এই জন্য এদেরকে পরস্পর আইসোটোপ বলা হচ্ছে।
এখন এই তিনটার কি পর্যায় সারণীতে আলাদা আলাদা অবস্থান দিবা? কখনোই না, এদের সবার অবস্থান কিন্তু একই জায়গাতেই। অনুরূপভাবে কার্বনের আইসোটোপ তিনটা, অক্সিজেনের আইসোটোপ আছে। আর যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহারগুলা। তো আইসোটোপের ব্যবহারগুলো দেখে আমি আলাদা একটা ছক আকারে আছে, সেখান থেকে আমি দিব। আমি আর এগুলো লিখতেছি না। এখন এই হাইড্রোজেনের আইসোটোপগুলো একটা স্পেশাল বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য? দেখো, আমরা সাধারণত প্রোটিয়ামের যে অক্সাইড, এই প্রোটিয়ামের অক্সাইডটা কি? H2O। এটাকে আমরা সাধারণ পানি হিসেবে জানি। ঠিক সেম ভাবে দেখো, এই জায়গাটাতে বলছে ভারী পানি, সেটা কি? D2O। এটা কি? ডিউটেরিয়ামের অক্সাইড। তা ডিউটেরিয়ামের যে অক্সাইড, এইটাকে বলতেছে কি? ভারী পানি। সেম ভাবে এটা তো জানলে নতুন, আরেকটা জিনিস এখানে বইয়ে নাই, সেটা হচ্ছে এই যে ট্রিটিয়ামের অক্সাইড যদি T2O বলা হয়, এটাকে বলতে হবে তেজস্ক্রিয় পানি। এটাকে বলবা তেজস্ক্রিয় পানি। এখন দেখো, উপরে আমরা কম্পোজিট কণিকার এক্সাম্পল বলছিলাম নিউট্রন কণা। তা নিউট্রন কণাটা কি? এই যে ডিউটেরিয়াম হাইড্রোজেনের আইসোটোপ, এই ডিউটেরিয়াম থেকে যদি একটা ইলেকট্রন সরায় দাও, ডিউটেরিয়াম থেকে যদি একটা ইলেকট্রন সরায় দিলে যেটা তুমি পাবা সেটাই হচ্ছে নিউট্রন কণা। দেখো এখানে পজিটিভ লেখা আছে, এখানে পজিটিভ দেওয়া আছে, তার মানে এখানে কিন্তু একটা ইলেকট্রন সরানো হয়েছে। তাই ডিউটেরিয়ামটা কি? একটা ভারী হাইড্রোজেন, মানে হাইড্রোজেনের একটা আইসোটোপ। কেন ভারী বলা হয়েছে? কারণ প্রোটিয়ামে এক ছিল আর ডিউটেরিয়ামের ভর সংখ্যা দেখো 2, এই জন্য। এই ডিউটেরিয়ামে কি থাকবে? দেখো, একটা ইলেকট্রন ত্যাগ করে দিয়েছে, হাইড্রোজেনের তো এটা আইসোটোপ, তাহলে হাইড্রোজেনের যে একটা ইলেকট্রন থাকবে, বাদ বাকি প্রোটিয়াম, ডিউটেরিয়াম, ট্রিটিয়াম, তাদের যে প্রত্যেকেরই একটা করে ইলেকট্রন থাকবে। এখন তাহলে যেটা বলতেছি, একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে তার তো কোনো ইলেকট্রন থাকে না। আর আমরা জানি প্রোটন সংখ্যার সমপরিমাণে নিউট্রন সংখ্যা থাকে, তার মানে এই ডিউটেরিয়ামে নিউট্রন কণা কি আছে? একটা প্রোটন আছে, আর ভর সংখ্যা হচ্ছে 2, আর নিউট্রনও একটা থাকবে, ইলেকট্রন সংখ্যা 0। আলফা কণার বৈশিষ্ট্য তো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলে পড়ে আসছি। আচ্ছা, তাহলে এবার আসো, দেখো আইসোটোপগুলো সাধারণত প্রোটন সংখ্যা সেম, সেই জন্য এখানে একটা মৌলের রাসায়নিক ধর্মের তেমন কোনো চেঞ্জ হয় না, ভৌত ধর্মেও তেমন কোনো চেঞ্জ হয় না। তবে কিছু কিছু ক্ষেত্রে পরিমাণগত পার্থক্য থাকে, এই গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি হয়। এসব কিচ্ছু জানার দরকার নাই, এই জিনিসটুকু একটু লাগবে। সোডিয়াম ও গোল্ড বাদ দিয়ে বাকি সবার একের অধিক আইসোটোপ আছে। কোশ্চেনটা এই দুইটাই পরীক্ষায় আসছে, অ্যাডমিশন টেস্ট এবং এইচএসসি। কি কি কোশ্চেন এখান থেকে তুমি কিভাবে কি মনে রাখবা? দুই ভাবে আসবে, যে বলবে নিচের কোন মৌলটির কোনো আইসোটোপ নাই, তখন অ্যান্সার হবে সোডিয়াম বা গোল্ড, যেটা অপশনে পাবা, দুইটা কখনো থাকবে না। আবার যদি বলে কোন মৌলের একটা করে আইসোটোপ আছে, তখন অ্যান্সার হবে সোডিয়াম আর গোল্ড, কারণ তারা নিজেরাই নিজের আইসোটোপ। এই পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা কয়টা, এটাও মনে রাখতে হবে। এই পর্যন্ত আবিষ্কৃত আইসোটোপের সংখ্যা হচ্ছে 1300। এখন তাহলে এইটা মনে রাখতে হবে, এখান থেকে এই কয়টা এমসিকিউ। আইসোটোপগুলো তো বুঝতে পারছো, আইসোটোপের ব্যবহার আমি আলাদা করে দিয়ে দিব। এরপরে দেখো, এই দুইটা টার্ম, একটা বলছে আইসোবার আর একটা হচ্ছে আইসোটোন, এই দুইটা থেকে এমসিকিউ আসতে পারে। বিশেষ করে আইসোটোনটা থেকে বেশি এমসিকিউ আসতে পারে। তো দেখো, আইসোবারের এইখানে আছে বার, বার মানে হচ্ছে ভর। বার থেকে কি মনে রাখবা? বার থেকে মনে রাখবা হচ্ছে ভর। আইসো মানে কি? আইসো মানে তো সমান, আইসো মানে হচ্ছে সমান। তাহলে যেখানে ভর সংখ্যাটা সেম থাকবে, ভর সংখ্যাটা সেম থাকবে আর বাকি সব আলাদা হবে, তাদেরকে পরস্পরের আইসোবার বলা হবে। যেমন এখানে এক্সাম্পল দেখো, এই কপার
এবং এই জিঙ্ক। ভর সংখ্যা কোথায় থাকে? আমরা একটা মৌলের পরিচয় জানি না, এই উপরে থাকে ভর সংখ্যা। তো দেখো এখানেও ভর সংখ্যা 64, এখানে ভর সংখ্যা 64, প্রোটন সংখ্যা এখানে আলাদা, নিউট্রন সংখ্যা আলাদা। তাহলে এই যে ভর সংখ্যা সেম থাকবে, এদেরকে পরস্পরের কি বলবা তুমি? আইসোবার বলবা। এখানে যে এক্সাম্পলটা আছে এটাও খেয়াল করো, এখানে ভর সংখ্যা 14, এখানে ভর সংখ্যা 14, এদেরকে পরস্পরের আইসোবার বলা হবে। এরকম অসংখ্য এক্সাম্পল থাকতে পারে, শুধু কি চেক করবা? উপরে ভর সংখ্যা চেক করবা। পরেরটায় এখানে বলা হয়েছে আইসোটোন। তা আইসোটোনে দেখো এখানে দন্তন্য আছে, দন্তন্য থেকে কি আসে? দন্তন্য থেকে আসে হচ্ছে নিউট্রন। যেখানে তুমি নিউট্রন সেম পাবা, বা দুইটা পরমাণুর যদি নিউট্রন সংখ্যা সেম হয়, দুইটা না একের অধিক হতে পারে, মোট কথা নিউট্রন সংখ্যা সেম হলে তুমি তাদেরকে বলবে পরস্পরের আইসোটোন। এইখানে যে এক্সাম্পলটা আছে খেয়াল করো, 14 আর নিউট্রন সংখ্যা কি করে বের করতে হয়? আমরা জানি ভর সংখ্যা থেকে যদি প্রোটন সংখ্যা বাদ দিই তাহলে আমি নিউট্রন সংখ্যা পাবো। তো 14 হচ্ছে ভর সংখ্যা আর এটা হচ্ছে প্রোটন সংখ্যা। 14 থেকে 6 বাদ দিলে কত থাকে? 8 থাকে। এখানে 16 থেকে 8 বাদ দিলে 8 থাকে। দেখো এই 8, এখানেও 8, এই দুইটার নিউট্রন সংখ্যা সেম আসছে, এই জন্য তুমি এদেরকে বলবা পরস্পরের আইসোটোন। এরকম আরো এক্সাম্পল থাকতে পারে, পরীক্ষায় আসতে পারে, শুধু এই দুইটা বিয়োগ করবা, নিউটন বললে দুইটা বিয়োগ করবা। আর কি আছে? আইসো ইলেকট্রন আছে। তা আইসো ইলেকট্রন মানে কি? দুইটা পরমাণুর যেখানে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে, দুইটা পরমাণুর যেখানে ইলেকট্রন সংখ্যা সেম থাকবে। যেমন আইসো ইলেকট্রন, ইলেকট্রন সংখ্যা আমার যেখানে সেম থাকবে, তাই তো? তাহলে দেখো এরকম কোশ্চেন আমি বললাম ঢাকা ইউনিভার্সিটিতে একটা আসছিল, কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনটি? সম ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কোনটি? তো এখানে আগে তুমি কার্বন ডাই অক্সাইড ইলেকট্রন কাউন্ট করো। কার্বনের থাকে 6টা ইলেকট্রন আর অক্সিজেনের থাকে 8টা, তাহলে 8 গুণে 16 আছে 24টা। তাহলে এখানে তোমার অপশানে ধরো আমি বললাম একটা আছে ক্রোমিয়াম, একটা আছে এখানে মিথেন, তারপরে এরকম ভাবে দেওয়া হলো কতকগুলা নিয়ন, বেশ কতকগুলো দেওয়া হবে এখানে। তারপরে তোমার হতে পারে এখানে আয়রন 2+, এই। তা এখন দেখো এই কার্বন ডাই অক্সাইড যেটা, এই কার্বন ডাই অক্সাইডের সম ইলেকট্রন বের করতে বলছে, তা তুমি আগে কি করবা? এই কার্বন ডাই অক্সাইড টোটাল কয়টা ইলেকট্রন আছে আগে এইটা কাউন্ট করবা। দেখো কার্বন ডাই অক্সাইডের টোটাল ইলেকট্রন হচ্ছে কার্বনের 6টা আর অক্সিজেনের 8 আর 16, 16 আর 8 24টা। তাহলে এখানে কোনটাতে 24টা ইলেকট্রন আছে সেইটা আগে তোমাকে খুঁজতে হবে। তো দেখো ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা 24, তার মানে এর 24টা ইলেকট্রন আছে। মিথেনের কয়টা আছে? কার্বনের আছে হচ্ছে 6টা আর অক্সিজেনের এই হাইড্রোজেনের 4টা, একটা হাইড্রোজেনের একটা, 4টা হাইড্রোজেনের 4টা, তাহলে 6 হচ্ছে 10টা। নিয়নেরও ইলেকট্রন 10টা। আয়রন হচ্ছে 26, 26 থেকে 2টা ত্যাগ করছে, তাহলে এখানে হচ্ছে 24টা। যদিও এখানে আমি দুইটা অপশন রাখছি, কিন্তু তোমার পরীক্ষায় কখনো দুইটা উত্তর থাকবে না, একটাই উত্তর থাকবে। তাহলে এই ক্ষেত্রে এই দুইটাই হচ্ছে সম ইলেকট্রন বিশিষ্ট। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, বাকিগুলো তোমরা কোশ্চেন আসলে পারবা। তাহলে এটাকে বলা হয় আইসো ইলেকট্রন, এইগুলো সাধারণত পরীক্ষায় আসে। আচ্ছা, এবার যে আমরা স্থায়ী মূল কণিকা তিনটা দেখছিলাম, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইগুলা সম্পর্কে একটু জানতে হবে। খুব বেশি জিনিস জানতে হবে এমন না, তিনটা জিনিস তোমাকে প্রথমে জানতে হবে, সেটা হচ্ছে ইলেকট্রন, এটার প্রতীক কি, নিউট্রনের প্রতীক কি, এবং প্রোটনের প্রতীক কি। এরপরে যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে কি কোনটা আবিষ্কার করছে। স্যার জে জে থমসন আবিষ্কার করছে হচ্ছে ইলেকট্রন। প্রোটন আবিষ্কার করছে, এটা আমরা পড়ছি না রাদারফোর্ডের পরমাণু মডেলে, প্রোটন আবিষ্কার হয়েছে।
আর নিউটন আবিষ্কার করছে বিজ্ঞানী চ্যাডউইক। এই কয়টা ইনফরমেশন অবশ্যই তোমাকে জানা লাগবে প্রতীক সহ। আর কে আবিষ্কার করছে? এই যে বিজ্ঞানী চ্যাডউইক এটা আবিষ্কার করছে। আচ্ছা, এখন আর কি কি ইনফরমেশন? এই ছকটা তো মাস্ট তোমাকে মুখস্থ করতে হবে, কয়েকটা ইনফরমেশন না জানলেই নয়। সেটা হচ্ছে এই ভর, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত, ইলেকট্রনের ভর কত, এগুলো হচ্ছে প্রকৃত ভর। গ্রাম এককে কত আসবে, গ্রাম এককে কত আসবে, এগুলো অবশ্যই মুখস্থ করতে হবে, যদিও জানা আছে সবগুলা। এরপরে যেটা তোমাকে লাগবে, এগুলার প্রকৃত চার্জ কত। প্রকৃত চার্জ হচ্ছে এটা, এইটা, এটার সাথে যখন এখান থেকে এইখানে আছে, আমি দেখাচ্ছি কিভাবে কুলাম থেকে ইএসইউ এককে যাওয়া যায়। এইগুলা এইগুলা দরকার নাই, এইটা একটু মনে রাখতে হবে। ইলেকট্রনটা প্রোটনের তুলনায় 1/18 ভাগে 1/1837 ভাগ। এখন ফিজিক্সের জন্য এই জিনিসগুলো একটু মুখস্থ করতে হবে। সেটা হচ্ছে, আচ্ছা যে কথাটা বলতেছিলাম, দেখো একটা ইলেকট্রনের ভর হচ্ছে এত গ্রাম, যা একটা প্রোটনের ভরের 1/1837 গুণ। এই মানটা যেটা বলতেছিলাম, এই প্রোটন আর নিউট্রনের ভরগুলা এএমইউ এককে কত আসবে, এটা ফিজিক্সে লাগবে। পারমাণবিক ভর নিউটনের ক্ষেত্রে কত, প্রোটনের ক্ষেত্রে দেখো 1.00727 এএমইউ, আর এইটার কত, নিউটনের জন্য 1.00866 এএমইউ। কিছুই করার নাই, মুখস্থ করতেই হবে। এখন না করো, এটা ফিজিক্সে করা লাগবে। আচ্ছা, এদের অবস্থান কোথায়? তো বলাই হয়ে গেছে, প্রোটন নিউট্রন থাকবে নিউক্লিয়াসে, ইলেকট্রন থাকবে কক্ষপথে মানে নিউক্লিয়াসের বাইরে। এবার দেখো এখানে ইলেকট্রনের দুইটা জিনিস আমরা বলছি, একটা ভর আর একটা চার্জ বলছি। ইলেকট্রনের ভর নির্ণয় করা হয় কোন পদ্ধতি দিয়ে, বা ইলেকট্রনের ভরটা কিভাবে নির্ণয় করা হয়েছে দেখো। আর ইলেকট্রনের চার্জ নির্ণয় কিভাবে হয়েছে? ইলেকট্রনের চার্জতে এমসিকিউতে আসবে। রবার্ট মিলিকন কে করছে? রবার্ট মিলিকন করছে কোন পরীক্ষার মাধ্যমে? তৈলবিন্দু পরীক্ষার মাধ্যমে। কত নির্ণয় করা হয়? ওই যে 1.6 × 10⁻90 কুলম্ব, যেটা আমরা জানি। আচ্ছা, ই বাই এমটা কি? ই হচ্ছে ইলেকট্রনের চার্জ আর এম হচ্ছে ইলেকট্রনের ভর। এই দুইটা দিয়ে করলে এইটাই আসবে। ই বাই এম এর অনুপাত কত? তা এরকম আসবে, ইলেকট্রনের ভর নির্ণয়ের ক্ষেত্রে ই বাই এম এর অনুপাত কত, ই বাই এম এর অনুপাত কত। দেখো এই জিনিসটা কিভাবে করছে, ইলেকট্রনের চার্জ, এই দুইটা, এটা করার কিন্তু কোনো দরকার হয় না, শুধু সাধারণ ঝামেলা করছে এখানে। ঝামেলা বলতে একটু প্যাঁচাইছে। প্যাঁচাইছে কি? দেখো এখানে কাটলে কিন্তু ইয়ারই কেটে যায়, তো ইয়ারই কেটে গেলে শুধু তো এমই থাকে। তো এম এর ভর এইখানে দেখো, এই এমটা কি, এমটা ইলেকট্রনের ভর, তো ইলেকট্রনের ভর দিয়ে কিন্তু ইলেকট্রনের চার্জকে ভাগ করলে এই জিনিসটা আসছিল। তাহলে ফাও আমাদের এইটুক করার কি দরকার ছিল, কিন্তু বিজ্ঞানী এটা প্রমাণ করছে বলে তোমাকে জানতে হবে। এইটা একটু জানা লাগবে। ইলেকট্রনের চার্জ নির্ণয়টা উপরেরটা জানার দরকার নেই, কিন্তু এইটা জানা লাগবে। প্রথমত কোন পরীক্ষার মাধ্যমে চার্জ নির্ণয় করা হয়, এটাই তো লাগবে। এবার এখানে একটু কেমিস্ট্রি সেকেন্ড পার্টের টেকনিক ফলো করা হয়েছে। মাইকেল ফ্যারাডে তড়িৎ বিশ্লেষণ পরীক্ষা থেকে জানা যায় যে, আচ্ছা ওইটা মাইকেল ফ্যারাডে ভুলে যাও, এটা তো তুমি জানো। এক মোল ইলেকট্রন, এক মোল মানে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যা থাকবে, তো সেটা যেটা হোক। যদি পরমাণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে, যদি সেটা অণু থাকে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, আয়ন থাকলে অ্যাভোগাড্রো সংখ্যক আয়ন থাকবে। তো এক মোলের সাথে যদি তুমি ইলেকট্রন বলো, তাহলে মানে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন থাকবে, অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রন থাকবে। আচ্ছা, তাহলে এক মোল ইলেকট্রন, এখানে কি করবা, এক মোল ইলেকট্রনের চার্জ করবা। এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডের সমান। এক মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 1 ফ্যারাডের সমান। মাইকেল ফ্যারাডে আবিষ্কার করছে, ওনার নাম অনুসারে বলা হয়। এক মোলে কতটুকু চার্জ থাকে? 1 ফ্যারাডে চার্জ থাকে। 1 ফ্যারাডে মানে হচ্ছে 96,500 কুলম্ব। 1 ফ্যারাডে মানেই হচ্ছে 96,500 কুলম্ব। এখন এক মোল ইলেকট্রনের চার্জ মানে কি? অ্যাভোগাড্রো সংখ্যা, এক মোল ইলেকট্রনের চার্জ মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ। তাই একটা ইলেকট্রনের চার্জ তুমি জানো, কি করবা? বের করবা। একটা ইলেকট্রনের চার্জ তুমি বের করবা, তার মানে কি? 1 ফ্যারাডে মানে এক মোল ইলেকট্রন, 1 ফ্যারাডে মানে কি? এক মোল ইলেকট্রন। তা তুমি একটা ইলেকট্রনের চার্জ যদি বের করো, তাহলে কি হবে? সেই সূত্র আসে, মোল সংখ্যার সূত্র যদি করো,
মোল সংখ্যা সমান কি, x বাই এন এ। তুমি চাচ্ছ x বের করতে, x টা কি, একটা ইলেকট্রনের চার্জ, তখন কি আসবে, n ইন্টু n এ আসবে, n ইন্টু n এ আসে। এখন এইখানে কিন্তু ওই জিনিসটা অ্যাপ্লাই করা যাচ্ছে না, কারণ এখানে তোমার কিন্তু বলে নাই যে একটা অণুর ভর কত বা পার্সেন্টেজ কত, একটা অণুর অণুর সংখ্যা কত, এরকম কিছু বলে নাই। শুধু সিম্পল এই চিন্তাটা করো, এক মোল ইলেকট্রন মানে অ্যাভোগাড্রো সংখ্যক ইলেকট্রনের চার্জ, অ্যাভোগাড্রো হচ্ছে এন এ, তার সাথে ইলেকট্রনের চার্জ, এই একটা ইলেকট্রনের চার্জ তুমি বের করবা, তাহলে কি করবা, অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে এটাকে ভাগ করবা। তো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি কি পাচ্ছ, 96,500 কে এটা দিয়ে ভাগ করলে আসে কি, এইটা আসছে, এই মানটা আসছে এত কুলম্ব। এইবার কুলাম্ব থেকে আমাকে যাইতে হবে ইএসইউ এককে। তো এইখান থেকে যেটা তুমি মনে রাখবা সেটা হচ্ছে 1 কুলাম্ব মানে 10⁻⁻1 ইএমইউ, 10⁻⁻1 ইএমইউ। এরপর এক ইএমইউ মানে হচ্ছে 3 ইন্টু 10⁸ ইএসইউ। এইবার তুমি এই সি এর পরিবর্তে 10⁻⁻1 ইএমইউ বসাও, তাহলে কত হবে, 10⁻⁻20 ইএমইউ। এই যে দেখো 10⁻⁻20 ইএমইউ। এবার এই টোটালটার সাথে এবার তুমি কি করবা, আলোর বেগটা গুণ করে দাও। আলোর বেগ গুণ করলে কত আসে, 348। আর এখান থেকে এখানে যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে, হ্যাঁ একটু ভুল, এটা তো আমরা মিটার পার সেকেন্ড এককে জানি আলোর বেগটা, এখানে যেটা আমরা লিখছি সেটা কিন্তু মিটার পার সেকেন্ড এককে। তা মিটার পার সেকেন্ড একক তো নেওয়া যাবে না, এখানে নিতে হবে তোমার সেন্টিমিটারের এককটা, তার মানে 10⁻10 গুণ করতে হবে, 3 ইন্টু 10⁸8 এর পরিবর্তে এখানে 10⁻10 গুণ করতে হবে। তা 10⁻10 যদি তুমি গুণ করো, মানে সেন্টিমিটার পার সেকেন্ড এককটা নিতে হবে, তাহলে এখানে দেখো 348, একটা এক দশমিক আছে 4.8 হবে, ক্যালকুলেটর ইউজ করবা 10⁻⁻10। এটাই হচ্ছে ইএসই এককে ইলেকট্রনের চার্জ। এইটাই দেখো এখানে দেওয়া আছে। এখন ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জ তো একে অপরের বিপরীত, এই জন্য দেখো প্রোটনের সামনে পজিটিভ, ইলেকট্রনের সামনে নেগেটিভ। পারমাণবিক সংখ্যা ও পারমাণবিক ভর সংখ্যা, এগুলো আমাদের অলরেডি পড়া শেষ, এটা বেসিক এসএসসি তেও পড়ছো। পারমাণবিক সংখ্যাটা কি, যতটা প্রোটন থাকে সেইটাকে আমরা সাধারণত পারমাণবিক সংখ্যা বলি। আর এই প্রোটনটাকে বলা হয় মৌলের পরিচিতি নির্ধারক। দেখো মৌলের ধর্ম এর পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে, এই জন্য এটাকে বলা হয় মৌলের পরিচিতি নির্ধারক। দেখো আমরা পর্যায় সারণীতে একটা মৌলের পরিচয় কিভাবে জানি, তার পারমাণবিক সংখ্যা দেখেই না। পর্যায় সারণীতে অবস্থান দেওয়া হয়েছে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে না। তা পারমাণবিক সংখ্যা বলতে কি বললাম একটু আগে, প্রোটন সংখ্যা, তাহলে এই জন্য বলা হয় প্রোটন সংখ্যাকে মৌলের পরিচিতি নির্ধারক, পরিচয় দিয়ে থাকে। ভর সংখ্যাটা কি, ভর সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যার সমষ্টি, এতটুকুই মনে রাখবা। এ সমান পি প্লাস এন, ভর সংখ্যাকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রোটন সংখ্যা নিউট্রন সংখ্যা যোগ করলেই হয়ে যায়। এই যে আমার কার্বনের ভর সংখ্যা দেওয়া আছে। একটা মোলের প্রতীক কি, এরকম, এর আগেও কিন্তু আমরা এটা পড়ছি। তাহলে এইখানে কোনটা কি নির্দেশ করে, এইখানে এ হচ্ছে ভর সংখ্যা, জেড হচ্ছে পারমাণবিক সংখ্যা যেটাকে আমরা প্রোটন সংখ্যা বলি, পারমাণবিক সংখ্যা और প্রোটন সংখ্যা, এম হচ্ছে চার্জ সংখ্যা, আমরা লিখি না +2 -2, সেইটা এম হচ্ছে চার্জ সংখ্যা, আর এন হচ্ছে পরমাণু সংখ্যা। এরকম লিখো না যে N2 বা H2O, এখানে হাইড্রোজেন কয়টা আছে, দুইটা আছে। এরপরে দেখো কার্বনের 2 এই যে উপরে চার্জ লেখা হয়, এখন এটাই এভাবেও লিখতে পারো, একটা সিম্পল পরমাণু দিয়েই বোঝানো যায়। তাহলে এনটা হচ্ছে পরমাণু সংখ্যা। এইটা কিসের উপর ভিত্তি করে হয়, মানে এটা কেন কাজে লাগে, এটা সাধারণত আমাদের যোজনীর জন্য কাজে লাগে।
দেখো একটা যৌগ গঠনের জন্য আমরা বললাম ধরো মৌলের অ্যাডমিশন টেস্টে আসছিল, আমি যেবার গুচ্ছ পরীক্ষা দিয়েছিলাম সেইবারে। এর যোজনী হচ্ছে 2 আর বললাম বি এর যোজনী হচ্ছে 3, যৌগটি কি হবে? যৌগটি কি হবে? এই টাইপের কোশ্চেন যদি চলে আসে, একটা যৌগ গঠিত করতে হয় কিভাবে? যোজনী স্থানান্তরের মাধ্যমে। এর যোজনী ওকে দিতে হবে, ওর যোজনী একে দিতে হবে। এর যোজনী 2 এটা তুমি দিবা বি কে, আর বি এর যোজনী 3 এটা দিতে হবে একে। তার মানে এবার এটাকে তুমি যদি ভাঙো, তার মানে বোঝা হবে হচ্ছে এ আছে কয়টা? এ আছে 3টা। এ আছে 3টা, চার্জ কি? যোজনীটাই হচ্ছে তার চার্জ, A2+। এরপর থেকে এরকম হতে পারে B3-, এখানে 2। এটা কিন্তু বাস্তব না, আমি বোঝানোর জন্য বলছি। এইটাই হচ্ছে চার্জ। আর এই যে দেখো এখানে যেটা ছিল সেটা সংখ্যা হয়ে গেছে, এই দেখো 3টা এ হয়ে গেছে। কোশ্চেনটা ছিল এইটা, এরকম ছিল। আমি এবি দিয়ে বলছি আর আমাদের কোশ্চেনে এক্স ওয়াই দিয়ে আসছিল। আচ্ছা, এইটুকু একটু মুখস্থ করতে হবে। হাইড্রোজেনের একটা পরমাণুর পরিহিত ভর কত? কার্বনের একটা পরমাণুর পরিহিত ভর কত? অক্সিজেনের একটা পরমাণুর পরিহিত ভর কত? তিনটা অবশ্যই মুখস্থ করা লাগবে অ্যাডমিশন টেস্টের জন্য। এইচএসসির জন্য এটা লাগবে না, এগুলো বের করা যায়। কার্বনের একের বার আইসোটোপ দিয়ে এটা বের করা যায়, আমরা একটু পরে দেখতেছি, কিন্তু অ্যাডমিশন টেস্টের জন্য এগুলো মুখস্থ করতে হবে, হুবহু পরীক্ষায় চলে আসে। কেমন দেখো কি করে বের করবা? কার্বনের এখানে কত ছিল? CH4, কার্বন, অক্সিজেন আর হাইড্রোজেন। তাহলে আপেক্ষিক পারমাণবিক স্কেল কিন্তু 3টা, এইখান থেকে মনে রাখতে হবে আপেক্ষিক পারমাণবিক স্কেল হচ্ছে 3টা। এই যে দেখো এখানে লেখা আছে, CH4 দিয়ে মনে রাখবা, বা এই যে হাইড্রোজেন স্কেল, অক্সিজেন স্কেল আর কার্বন স্কেল আছে। পারমাণবিক স্কেল কয়টা? 3টা। CH4 কি? এটা অ্যালডিহাইড মূলক অথবা কার্বক্সিলিক, ওই যেটা কার্বোহাইড্রেট আছে না, সে কার্বোহাইড্রেটে CH4 থাকে না, সেটা। যাই হোক, তাহলে এখানে কার্বনের আপেক্ষিক পারমাণবিক ভর সাধারণত 12 কি করে বের করতে হয়? এই যে দেখো, যে কোনো কিছুর আপেক্ষিক পারমাণবিক ভর বের করতে হয় হাইড্রোজেনের সাপেক্ষে। এই সূত্রটা কাজে লাগবে। দেখো, মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয়ের সূত্র হচ্ছে মৌলের একটা পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বন 12 আইসোটোপের একটা পরমাণু ভরের 1/12 একটা জিনিস কোশ্চেনে তোমার দেওয়া থাকবে, সেটা হচ্ছে এই এই একটা পরমাণুর ভর দেওয়া থাকবে, আর তোমাকে এই নিচের যে মানটা, এই মানটা মুখস্থ করতে হবে। এই মানটা কত? একটু আগে যেটা দেখছো, 1.99 × 10⁻³ এখন এই কার্বন 12 এর 1/12 যে অংশটা, এটাকে সাধারণত এমইউ এককে প্রকাশ করা হয়, এমইউ এককে ডাকা হয়। এটাকে বলা হয় 1 ডাল্টন। 1 ডাল্টন মানে কত? এটা। এটাকে আবার পারমাণবিক ভরও বলা হয়। এক্সাম্পল আছে, দেখো একটা অক্সিজেনের আপেক্ষিক পারমাণবিক ভর কত? অক্সিজেনের একটা পরমাণুর ভর দেওয়া থাকবে, ওইটা বাই কার্বন 12 এর একের, কার্বন 12 কার্বন 12 পরমাণুর যে ভর তার 1/12 দিতে হবে। তা কার্বন 1/12 কোনটা? 1/12 না দিলেও সমস্যা নেই, তুমি এই যে ডাল্টন এটা দিয়ে ভাগ করবা, 1.66 × 10⁻²৪। এটা দিয়ে ভাগ করে যে মানটা পাবা, এইখান থেকে তুমি এটার 1/12 করেও সেটাই পাবা। অ্যাটমিক মাস ইউনিট, এমইউ ফুল মিনিংটা লাগবে অ্যাটমিক মাস ইউনিট। 1 এমইউ মানে 1 ডাল্টন, 1 ডাল্টন মানে 1.66। এই পরীক্ষাও আসছে কিন্তু এটা, যে 1 এমইউ মানে কত। দেখো এটা হচ্ছে পারমাণবিক ভর। পারমাণবিক ভরটা কি? একটা কার্বন 12 পরমাণুর ভরকে 12 দিয়ে ভাগ। আর এটা কি ছিল? আপেক্ষিক পারমাণবিক ভর। আর এটা হচ্ছে পারমাণবিক ভর, দুইটা সূত্র কিন্তু আলাদা। পারমাণবিক ভর বলতে আমরা যে ভর সংখ্যাটা বুঝি সেটাকে সাধারণত বলা হয়, সংজ্ঞাটাই পরীক্ষায় আসতে পারে, যে কোন মৌলের পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে যেই পরিমাণটা পাওয়া যায় সেটাকে গ্রাম পরমাণু বলা হয়। এইটাই হচ্ছে সাধারণত মৌলও আমরা বলে থাকি, কেমিস্ট্রিতে এইসব জিনিসগুলো আমরা পড়বো। কেন মোল বলা হয়? কারণ দেখো এই যে 12 গ্রাম, 12 গ্রাম মানে কি? 12 গ্রাম মানে হচ্ছে গ্রাম পরমাণু, যেটা বলা হয়েছে পারমাণবিক ভরটাকে কি প্রকাশ করা হবে? গ্রামে। তো এখানে গ্রামে প্রকাশ করছে।
এই 12 গ্রাম মানে কি 1 মোল। এই 1 মোলে কয়টা থাকে? অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। এই জন্য কিন্তু বললাম গ্রাম পরমাণু মানেই হচ্ছে 1 মোল। এই সবগুলো এখন এইচএসসি তে খুব বেশি আসেও নাই, এজন্য টপিকটা যদি স্কিপও করো সমস্যা নাই, কিন্তু এই টপিকটা লাগবে অ্যাডমিশন টেস্টে এবং এইচএসসি তে। আইসোটোপের আপেক্ষিক পরিমাণ নির্ণয়, মোলের পারমাণবিক ভর নির্ণয়। দেখো অক্সিজেনের প্রকৃতিতে 3টা আইসোটোপ পাওয়া গেছে, 16, 17, 18। এদের আপেক্ষিক পার্সেন্টেজ অ্যাডমিশন টেস্টের জন্য লাগবে, মুখস্থ করতে হবে, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য। অন্য অন্য কোথাও এসব ফালতু কোশ্চেন দেয় না। ফালতু বলতে ফালতু কেন বলছি, কারণ এগুলা মুখস্থ করা টাফ না, অনেক টাফ এগুলো মুখস্থ করা। তুমি কি করে মনে রাখবে এগুলা? মনে রাখা একদমই সম্ভব না, গোলাই যাবে এগুলা। থিওরিটিক্যাল কোশ্চেন দেবে, বেশি বেশি বোঝার জিনিস দিবে যেখান থেকে অ্যান্সার করা যায়, কিন্তু এইরকম কোশ্চেন দিলে একটু অ্যান্সার করা কিন্তু কঠিন, কারণ মনে থাকে না। কার্বনের 2টা আইসোটোপ স্থায়ী, তাহলে স্থায়ী আইসোটোপ কার্বনের কয়টা? 2টা। সেটা কত? 12, 13। কার্বন 14 কিন্তু আছে। কার্বনের টোটাল আইসোটোপ হচ্ছে 3টা, কিন্তু কোশ্চেনে যদি বলে কার্বনের স্থায়ী আইসোটোপ কয়টা, তখন বলতে হবে 2টা। 12 আর 13, 14টা হচ্ছে তেজস্ক্রিয়। 14 নম্বর আইসোটোপটা হচ্ছে, মানে কার্বন 14টাই হচ্ছে তেজস্ক্রিয়। পৃথিবীর বয়স নির্ণয়ের জন্য কার্বন 14টা ব্যবহার করা হয়, বা পাথরের ওই যে জীবান্ত জীবাশ্ম যেগুলো আছে ওদের বয়স নির্ণয়ের জন্য। কার্বনের পার্সেন্টেজ চাইলে মনে রাখতে পারো, দরকার নেই। এবার দেখো একটা সূত্র। একটা মৌলের 3টা আইসোটোপ আছে, ধরো এরকম 3টে ভর দেওয়া থাকবে, M1, M2, M3, এবং তাদের এই পার্সেন্টেজ দেওয়া থাকবে। M1 এর পার্সেন্টেজ কত, M2 এর পার্সেন্টেজ কত, M3 এর পার্সেন্টেজ কত, এগুলো দেওয়া থাকবে। তুমি সূত্র কি করবা? পরমাণু প্রকৃত ভর কি হবে? যার পার্সেন্টেজ তার সাথে সেই ভরটা গুণ করবা, গুণে সবগুলা যোগ করবা, যোগ করে 100 দিয়ে ভাগ করবা, দিয়ে এমইউ একক লিখবা। এক্সাম্পল দেখলেই বুঝতে পারবা। দেখো এখানে প্রকৃতিতে ক্লোরিনের আইসোটোপ কয়টা? 2টা। এমসিকিউ কিন্তু এটা 35 ক্লোরিন, একটা 37 ক্লোরিন। এই যে একটা 35 আর একটা 37। পার্সেন্টেজ কত? 35 ক্লোরিনের পার্সেন্টেজ হচ্ছে 75.53, 37 ক্লোরিনের পার্সেন্টেজ হচ্ছে 24.47%। পরমাণু ভর বের করতে বলছে, তাহলে কি বললাম? যার পার্সেন্টেজ তার ভর দিয়ে গুণ করবা, তাহলে 35 ইন্টু 75.53, এই যে 35 ইন্টু 75.53, 37 ইন্টু 24.47, 37 ইন্টু 24.47, দুইটা যোগ করবা, যোগ করে 100 দিয়ে ভাগ করবা। এই কোশ্চেনটা থাকবে, ক্লোরিনের পারমাণবিক ভরটা এইখান থেকে একটু মনে রাখতে হবে। দেখো আমরা সাধারণত 35.5 হিসেবে জানি, কিন্তু তোমাকে এক্স্যাক্টলি যদি বলতে হয় এটা মনে রাখতে হবে যে ক্লোরিনের পারমাণবিক ভরটা কত হবে। এরকম বলবে আইসোটোপের হিসেবে ক্লোরিনের পারমাণবিক ভর কত আসে, 25.45। সেম ভাবে অক্সিজেনেরটাও দেখো, আমরা মনে রাখি সাধারণত 16, কিন্তু এখানে মনে রাখতে হবে 15.999। অপশনে যদি 16 থাকে, 15.999 যদি থাকে, 999 তো বলা যায় না, 999 বলতে হয়, তাহলে এইটা অ্যান্সার করতে হবে। এই দুইটা গেল এই রিলেটেড গুলা, এমসিকিউ এর জন্য এগুলা।